সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির বিশেষ আলোচনা এই সময়ে বাংলাদেশ অনুষ্ঠান। সঙ্গে আছি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় বিধিমেলা কি বিধিতেই সীমাবদ্ধ। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। রয়েছেন এস এম রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ। এবং রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ, সারা বাংলা ও জি টিভি। আসবার জন্য আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/mytvbangla। এছাড়া ইউটিউবে অনুষ্ঠানটি দেখতে পারেন। যাচ্ছি মূল আলোচনা বিষয় বিধিমেলা কি বিধিতেই সীমাবদ্ধ। দর্শক, আপনারা জানেন যে আজও আক্রান্ত হয়েছে বেশ কিছু মানুষ এবং মারা গেছে আজ 6 জন। সর্বসাকল্যে মোট আক্রান্ত সংখ্যা 13,770 জন এবং মারা গেছেন 8 জন। এই নিয়ে আজকে পর্যন্ত যেটি স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই যে মোট মারা গেছে 214 জন। সুতরাং ক্রমাগত ভাবেই কিন্তু আক্রমণের সংখ্যা বাড়ছে, মৃত্যুর মিছিলে নতুন নতুন লাশ যোগ হচ্ছে এবং সকলেই চিন্তার ভিতরে আছে যে পরবর্তী পর্যায়ে কি ঘটতে যাচ্ছে। এর ভিতরে একটির পর একটি বিধি প্রণয়ন করা হচ্ছে, যেমন পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিধিগুলো বাস্তবায়ন কিংবা প্রকৃত অর্থে এই বাস্তবায়নের যে ধাপগুলো কারা পালন করবে। বিধিগুলো যখন দেওয়া হচ্ছে তখন তা বাস্তবায়ন যোগ্য কিনা একটি প্রশ্ন, তা পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হচ্ছে কিনা, যখন তা দেয়াই হচ্ছে তখন তা কিভাবে বাস্তবায়ন হবে, কারা বাস্তবায়ন করবে অথবা কারাই বিধিমালা বাস্তবায়ন করবে, আর বাস্তবায়ন না হলে কার দায়িত্বই বা এগুলো বাস্তবায়ন করার, এই সবকিছু উঠে আসবে আমাদের আজকে আলোচনায়। প্রথমে আমি শুরু করতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে আমি শুরু করতে চাই। আপনি তো জানেন যে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, মহাদুর্যোগ করোনায় মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিনই আতঙ্কের পরিমাণ বাড়ছে, সংখ্যার পরিমাণ বাড়ছে। আপনি সাংবাদিক, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে প্রায় 100-র উপরে জার্নালিস্ট আক্রান্ত হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে। আমি বলতে চাইছি যে বিধিগুলো, এই যে বিধিগুলো প্রণয়ন করা হচ্ছে, ডিএমপি থেকে বিধি দেওয়া হচ্ছে, বিধিগুলো তো দেওয়াই হচ্ছে কিন্তু এর যৌক্তিক পালনগুলো আমরা লক্ষ্য করছি না। এই বিষয়টি নিয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ সেলিম আমরাও খান আপনাকে এবং আমার যারা সভা আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে, মাই টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে বলছি যে আসলে যখন আমাদের এখানে প্রথম করোনা রোগী শনাক্ত হলো 8ই মার্চ, তারপরে আমরা একটা লম্বা সময় গ্যাপ গিয়েছে। আমরা 26শে মার্চ থেকে আসলে ছুটিতে গিয়েছি। সারা পৃথিবীতে যে লকডাউন শব্দটা ব্যবহৃত হয় করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখার জন্য, এবং আমি যদি ভুল না করি কামরুল হাসান স্যার নিশ্চয়ই আমাকে ঠিক করে দিবেন, যে ফ্ল্যাটেন করে রাখার জন্য। আপনি তো আর ভাইরাসটাকে সরাসরি মোকাবেলা করতে পারছেন না, কিন্তু মানুষকে দূরে রেখে ভাইরাসের বিস্তারটাকে ফ্ল্যাটেন করে রাখার জন্য। কিন্তু কোনো এক কারণে, সেটা কি বাস্তবতা ছিল আমরা জানি না, বাংলাদেশের লকডাউন শব্দটাই ব্যবহৃত হয়নি, সাধারণ ছুটি বলা হয়েছে। এবং সাধারণ ছুটি যখন দেওয়া হয়েছে তখন 3 দিনের একটা গ্যাপ দেওয়া হয়েছে, এবং এতে করে যে মানুষগুলো ঢাকায় ছিল তারা নানা জায়গায় ছড়িয়ে গেছে। এবং এর আগে আপনারা জানেন ইটালি থেকে যে মানুষগুলো এসেছে তারা ভাইরাস নিয়েই বাংলাদেশে ঢুকেছে, এবং তারাও কিন্তু এয়ারপোর্টের একটি থার্মাল চেকিং বাদে অন্য কোনো ধরনের চেকিং ছাড়া সারা দেশে ছড়িয়ে। এবং এখানে এই জায়গাগুলো ছিল সবচেয়ে, আমার কাছে মনে হয় যে আমরা একটা বড় ধরনের ছাড় দিয়েছি। এরপরে ধরেন যে আপনি মাদারীপুরে যখন আপনি একটা এলাকাকে লকডাউন করলেন, বলা হলেন 2 ঘন্টার জন্য মার্কেট খোলা থাকে। এই যে 2 ঘন্টার জন্য বাজার হাট করতে পারবে মানুষকে বলে দিলেন, 2 ঘন্টায় সমস্ত মানুষ রাস্তায় নেমে গেল। বলে ওটা জটলা তৈরি করলো, ওটা কিন্তু আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য বিধি মোতাবেক হলো না। বলে আমরা আধা আধি ভাবে লকডাউন করেছি, আধা আধি ভাবে ছুটি ঘোষণা করেছি। ছুটি মানে আমাদের কাছে একটা, আজ আমাদের ছুটিও ভাই এই জাতীয় একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছিল। আর বাংলাদেশের মানুষের যে আর্থ সামাজিক বাস্তবতা, হতদরিদ্র মানুষ যারা কাজের খোঁজে বাইরে আসে তাদেরকে বাইরে রাখা যায় না। শহরাঞ্চলে যারা খুব ছোট ছোট বাসায় থাকে তারা সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কোনো কিছু মেনটেন করে বাসায় থাকতে পারেনি সামগ্রিক ভাবে। এবং আমরা যেটা হয়েছে যে পুলিশ এবং সেনাবাহিনী নামিয়েছি আমরা, তারা সাংঘাতিক অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা কিন্তু ত্রাণের কাজেও সহযোগিতা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ফ্রন্ট লাইনের যারা সৈনিক আছে, যেমন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সংবাদকর্মী, এরা নিরলস ভাবে কাজ করতে গিয়ে এরা নিজেরাই এখন আক্রান্ত হয়ে পড়ছে। এবং এখন যখন আপনি টেস্ট বাড়ছে, আপনি যেটা বলছিলেন টেস্ট যেটা বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা,
আজকে আমরা 1 লাখের মতন টেস্ট করে যে চিত্রটা এখন পাচ্ছি প্রতিদিন বাড়ছে। আপনি শুধু একবার চিন্তা করেন যদি 1 কোটি টেস্ট করতে পারতাম আমরা, তাহলে চিত্রটা, অঙ্কটা কি দাঁড়াতে পারত। সুতরাং আমরা এখনো টেস্ট খুব বেশি বেড়েছে বলবো না আমরা। তবে বাংলাদেশের নিশ্চয়ই অনেক আর্থ সামাজিক বাস্তবতা প্রধানমন্ত্রীকে, সরকারকে ভাবতে হয়। সেই বিষয়গুলো চিন্তা করেই এখন যখন আমরা ছুটি বাড়ালাম একদিকে সাধারণ ছুটি, আর একদিকে দেখলাম দোকান পাট ইত্যাদি খুলে দেওয়া হচ্ছে, মসজিদ খুলে দেওয়া হচ্ছে, এখানে কি ধরনের রসায়ন কাজ করবে এবং শেষ পর্যন্ত কোন দিকে যাবে এইটা আসলে এখন আমি জানি না। তবে বাংলাদেশ কি পিক টাইমে পৌঁছেছে কিনা সেটাও একটা, নাকি আমাদের জন্য পিক টাইম অপেক্ষা করছে, সেইটার জন্য আমাদের অনেক বেশি বিশেষজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে আমি। এস এম রুহুল আমিন, আপনি বলুন যে আপনি তো পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং এর ভিতরে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 1500-র উপরে পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে, এবং আপনারা যেটা বলবার চেষ্টা করলেন যে ঢাকা শহরে আপনারা দোকানপাট, শপিং মল খোলার জন্য বলেছেন এবং এ ব্যাপারে প্রায় 14টি নির্দেশনা দিয়েছেন। কিন্তু দোকান মালিক যারা সমিতিগুলো আছে তারা বলছে যে এই বিধিবিধান পালন করে দোকান খোলা সম্ভব। তারা জানিয়ে দিয়েছে এর ভিতরেই যে নিউ মার্কেট, মৌচাক, আনারকলি, মোতালেব প্লাজা এবং বেশ কয়েকটি যে দোকান মালিক সমিতি আছে তারা বলে দিয়েছে সম্ভব নয়। একটি প্রশ্ন। আর একটি হচ্ছে যে আপনি জানেন যে লকডাউন, বলবার চেষ্টা করেন যে লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে একটি লকডাউন নয়, কারণ পালন করা হয় লকডাউন বলতে যেটা বোঝায় সে লকডাউন নয়। এবং এই লকডাউনটা একজন সংক্রমণ ব্যক্তি যখন অসংখ্য মানুষকে সংক্রমিত করে মৃত্যুর মুখে ফেলে দেয়, সেখানে যে আইনটি করা হয়েছে 2018 সালের 11-র 1 ধারা ক্ষমতা বলে বাংলাদেশের সংক্রমণ মুক্ত ঘোষণা করা হয়েছে, সেখানে সেই মানুষটির 2 মাসের কারাদণ্ড এবং মাত্র 25,000 টাকা জরিমানা, যেখানে অন্যান্য অপরাধের জন্য নন বেলেবল থাকে। সেই বিষয়টিকে আপনি যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। প্রথমত, দোকান খোলা রাখার সিদ্ধান্ত পুলিশ দেয়নি, এটি সরকারের সিদ্ধান্ত। কিন্তু পুলিশ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দোকান খোলা রাখতে হলে কি কি শর্ত মানতে হবে। এটি নিরাপত্তার কারণে যে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এটা এই করোনা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যে বিষয়গুলো প্রতিপালন করা প্রয়োজন বলে মনে হয়, এটা হুয়ের ডিরেকশন এখানে বিবেচনায় নেওয়া হয়েছে, সিডিসি ডিরেকশন বিবেচনায় নেওয়া হয়েছে। সর্বোপরি আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা এবং পরিপত্রগুলি আছে সেইগুলির আলোকে এই মহানগর পুলিশের নির্দেশনাটা তৈরি করা হয়েছে যে দোকান যদি কেউ খোলা রাখতে চায় এই শর্তগুলি মানতে হবে। যেমন এখানে যেমন উদাহরণ হিসাবে বলি আছে যে প্রত্যেকটা দোকান শপিং মল খোলা রাখতে হলে শুরুতে একটা স্যানিটাইজিং ক্যাবিনেট থাকতে হবে, যেখান থেকে অটোমেটিক্যালি যারা যাবে সবাইকে স্যানিটাইজ করতে হবে। তারপরে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার যদি কেউ মাস্ক না নিয়ে আসে তাহলে হয় কেনাতে হবে অথবা তাকে ফেরত দিতে হবে। তারপরে টেম্পারেচার মেজারমেন্টের এই শর্তগুলি এবং ডিস্টেন্স মেনটেন করা এই অভ্যন্তর ভাগে, এইগুলি আসলে মিনিমাম ক্রাইটেরিয়া। এগুলি আমরা যদি আপনি বলুন যে যেখানে আমরা লক্ষ্য করেছি যে লকডাউনের পর থেকে কোন বিষয় ভারতপক্ষে যে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে বা আইন প্রয়োগ করবার চেষ্টা করা হয়েছে, ইভেন আমাদের সামরিক বাহিনী কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত তারা সবাই চেষ্টা করেছে, কোনো জিনিসেই কোনো কাজ হয় নাই। সেক্ষেত্রে আপনারা যে 14টি বিধিমালা দিন, এটি কি কাজ হবে? আপনি কি মনে করেন যে এর ভিতরে তারা না করেছে এটি কি বাস্তবযোগ্য? আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আপনি বলেছেন যে লকডাউন প্রসঙ্গে যে আমাদের খুলতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটাকে যাওয়া বলবার চেষ্টা করেছেন, কিন্তু বিশ্ব সংস্থা থেকে স্পষ্টভাবে বলা হয়েছে রোগীর সংখ্যা কমা ও সংক্রান্ত নিয়ন্ত্রণ না আনা পর্যন্ত এই লকডাউনটি বা ছুটি বলেন সাধারণত ব্রেক করা যাবে না। সেক্ষেত্রে বিষয়টি কি আপনি কিভাবে বলবেন? না, লকডাউন খুলতে হবে এটা আমি বলছি না। এটা তো সরকার সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সৈয়দ ইশতিয়াক রেজাও যেটা বলছিলেন, সরকারকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। যেমন ডে লেবারার্স যারা আছে, দিন আনে দিন খায়, তাদের যে অর্থনৈতিক সংকট এবং কতদিন সরকার তাদেরকে প্রাণ দিয়ে খাওয়াতে পড়াতে পারবে সেই বিবেচনাও সরকারকে নিতে হবে। ওভারঅল অর্থনৈতিক বিবেচনাও রাখতে হবে। সবকিছু এটা সরকার বিবেচনা করবে, এই ব্যাপারে আমি কমেন্ট করব না। আমি শুধু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে নির্দেশনার কথা আপনি বলছিলেন সেটার কথা বললাম। আর বিধিমালার কথা যেটা বললেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে 2018 সালের কোয়ারেন্টাইন অ্যাক্ট অনুযায়ী যে নির্দেশনা দেওয়া হয়েছে,
এখানে আসলে যেই বিধি অমান্য করলে যে ব্যবস্থাটা বলা হয়েছে এটি পুলিশের সরাসরি কিন্তু দিজ আর নট কগনিজেবল, এটা কগনিজেবল কিছু না। যে সরাসরি মামলা নেওয়ার বা সরাসরি পুলিশের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, যে কারণে কিছু কিছু ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে আইনটি অসমাপ্ত জানেন, এই যে কমিটি, রুহুল আমিন, এই যে কমিটি গঠিত হয়েছে যেটি সেই কমিটিতে তো আপনারা নেই বা অন্যান্য বাহিনীর সদস্যরাও নেই, একজন ডিজি নেতৃত্বে এই আইন প্রণয়ন করা হয়েছে বা তিনি এখন সর্বেসর্বা, তাহলে এই আইনটি ইমপ্লিমেন্ট অথরিটি কে হবে? এখানে ত্রুটি আছে কিনা আইনটি বা সংশোধনের প্রয়োজন আছে কিনা আপনি কি বলবেন? আপনারা কি কমিটিতে আছেন? আমি কি একটু বলতে পারি? হ্যাঁ, আমি আসবো রেজা। আমি দেখি, আমি আইনের ব্যাপারে আমি একটু বলি, রুহুল আমিনের জন্য সুবিধা হবে। দেখেন, একটা পর্যায়ে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার উপরে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে সেই আইন মোতাবেক তিনি সমস্ত দায় দায়িত্ব নিয়ে সংক্রামক বিধি আইন যেটি জারি করেছিলেন 1918 সালে, কিন্তু অদ্ভুত ভাবে সেই আইনটা আর আছে বলে তো মনে হচ্ছে না, কারণ সেই আইন অনুযায়ী কিন্তু কেউ বাইরে বেরোবার কথা নয়। ফলে এই আইনটি একদিকে বলবৎ করা হলো, অন্যদিকে আইনটি কিভাবে কার্যকর করা হবে তার কোনো দিক নির্দেশনা আমরা দেখলাম না। ঠিকই বলেছেন, আমরা গার্মেন্টস খুলে দিল, তারপরে দোকান, এখন আবার দোকানপাট খুলে দিচ্ছে, আইনটা কোথায় তাহলে? এখানেই প্রশ্ন। আমি আপনার কাছে আমি আবারও আসবো, রুহুল আমিন আপনার কাছে আমি আসবো, এই পর্যায়ে যাচ্ছি। আমি জনাব অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনার কাছে আমি যাচ্ছি। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে গত কয়েকদিনের যে পরিসংখ্যান আমরা লক্ষ্য করছি যে ক্রমেই সংক্রমণের হার বাড়ছে এবং আমাদের টেস্ট এখানে কিন্তু বেশি না, যেটা স্ট্যাকের বলবার চেষ্টা করেন যদি 1 কোটি লোককে টেস্ট করা হতো কি দাঁড়াতো, 5000 বা 6000 এর নিচে সবসময় টেস্ট গুলো থাকছে, 3000 থেকে 5000 এর ভিতরে থাকছে। তাই সংক্রমণের মাত্রা আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। কিন্তু এই যে অবস্থা হচ্ছে এর ভিতরেই সবকিছুই উন্মুক্ত করার একটি পরিকল্পনা আছে, যেটি দুজন আলোচনার চেষ্টা করলেন যে যারা গরিব মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারা কি করবে বা এটি সরকারি চিন্তার ভিতরে আছে। তাহলে সবকিছু যদি উন্মুক্ত করা হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়াবে কি এবং সংক্রমণের অবস্থা দাঁড়াবে কি, এবং যেটা জন হপকিন্স বলেছিল যে আমাদের মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে, তারা নানা রকম স্পেকুলেশন গবেষণা করেছিল, সেই দিকে আমরা যাচ্ছি। ধন্যবাদ সেলিম খান এবং ধন্যবাদ আমার সাথে যারা আলোচনায় আছেন এবং মাই টিভির দর্শকদের। আমি প্রথমে একটু বলতে চাই যে এই করোনা যুদ্ধে যে সমস্ত আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা জীবনের সকল ঝুঁকি নিয়ে আজকে এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন, তাদের আমি সশ্রদ্ধ সালাম জানাই, তাদের অভিনন্দন জানাই। তো প্রথমেই কথাগুলি বলার আগে দু একটি প্রেক্ষাপট না বললে হচ্ছে না। এখন এটা বৈশ্বিক মহামারী, বৈশ্বিক সমস্যা, বা আমাদের সেখানে আমরা আমাদের দেশে যুক্ত, এবং সেখানে যে জিনিসটা আমাদের কাছে প্রথম দিকে মনে হচ্ছে যেটার লক্ষ্য বা কর্ম পদ্ধতি কিন্তু খুব স্পষ্ট ছিল শুরু থেকে, যেহেতু নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা শুরু থেকেই আমরা যখন 31শে ডিসেম্বর ওখানে যখন সংক্রমণের সংবাদটা আমরা পেলাম এবং 9ই জানুয়ারি যখন প্রথম মৃত্যুর সংবাদ পেলাম চীনে, তখন থেকে কিন্তু আমরা এই আলোচনা বা এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা জনগণ একদিকে, আমরা যারা আলোচনা করছি একদিকে, আর পলিসি মেকিং রা একটা জায়গায় আছে। এখানে সমন্বয়ের একটা বড় ধরনের, কারণ আমরা যাই বলছি বা বিশ্ব স্বাস্থ্য যাই বলুক বা এই স্বাস্থ্যবিধি যাই হোক, কোথাও যেন আমরা কোনো মিল খুঁজে পাইনি। কারণ হচ্ছে যে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের সংস্কৃতি কিন্তু বিচ্ছিন্ন না, আমাদের দক্ষিণ এশিয়ার সংস্কৃতি সবই একই রকম। সেই কারণে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ, আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা মনে রেখেই কথা বলি। সেখানে আমরা দেখলাম যে সমস্ত, যেমন আমাদের প্রিয় সাংবাদিক স্ত্রীকে যে বললেন যে টেস্ট আমাদের 1 কোটি করলে কি দাঁড়াবো, শুরু থেকেই কিন্তু সকলেই চিৎকার করেছে, বিশ্ব স্বাস্থ্য শুরু করে টেস্ট টেস্ট টেস্ট, কিন্তু আজও আমরা সেই লেভেল। তবু ধন্যবাদ জানাই সরকারকে যে 33টি জায়গায় তারা উদ্বোধন করেছেন, এখন 35টি হয়েছে সংবাদ পর্যন্ত, আমাদের 35টা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একটি কেন্দ্র থেকে প্রায় 2.5 মাস তারা কাজ করেছে, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। সে কারণে এখানে ধরেন যে অনেকগুলি সফলতার কাহিনী আছে, আমাদের ব্যর্থতার কাহিনী আছে। ধরেন দুটো জিনিস, যারা লকডাউন করেছে
তাদের অনেক দেশেরই সফলতা আছে, আবার যারা ঢিলাঢালা করেছে তাদের ব্যর্থতার কাহিনী আছে। আবার লকডাউন ছাড়াও কিন্তু দুটি বড় এক্সাম্পল আছে, একটি হংকং আর একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। তারা কিন্তু লকডাউনে যায়নি, কিন্তু আজকে যে দাবিগুলো আমরা করছি বা আলোচনা আমরা করছি যে বাংলাদেশে ম্যাসিভ টেস্ট করেছে এবং তারা আইসোলেশন করেছে, টেস্ট করেছে। দক্ষিণ কোরিয়ার যে তারা 4টি টির উপরে নির্ভর করে, 4টি টি, একটি হলো টেস্ট, একটি হলো ট্র্যাকিং, আর একটা ট্রেসিং, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট। 4টি তারা কঠোরভাবে করেছে, এখানে মানে কোনো কম্প্রোমাইজের জায়গা ছিল না, যে কারণে তারা লকডাউনে কিন্তু খুব একটা যায়নি। প্রথম দিকে হয়তো গিয়েছে, কি পরবর্তী সময় হংকং এর একই অবস্থা। যাই হোক, আমরা যেটা আজকে পরিস্থিতিটা কি বাংলাদেশে, সে পরিস্থিতি হলো একদিকে আমাদের সংক্রমণ সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, ওদিকে আমাদের মানুষের ঘর থেকে বেরিয়ে আসা বেড়ে যাচ্ছে। একদিকে আমরা রমজান আছে, আমাদের সামনে ঈদ আছে, এটি যেমন বিবেচনা রাখতে হবে, অন্যদিকে আমাদের নিম্ন আয়ের মানুষদের তাদের প্রয়োজন মেটাতে হবে। এইখানে সরকারের সিদ্ধান্ত আমরা সমালোচনা করতে চাই না, সরকারকে সবকিছু দেখতে হয়। একদিকে রোগ প্রতিরোধ করতে হবে, অন্যদিকে মানুষের আহার বা তাদের সংস্থা জোগাড় করতে হবে। সেখানে আমাদের যেটা আজকের যে প্রয়োজনীয়তা, সেখানে আমরা অনুরোধ করব সরকারকে বা যারা দায়িত্বে আছেন, যে এই জায়গাটা সমন্বয় যে দরকার, যে আজকে আমাদের প্রয়োজনটা কি বাংলাদেশে। আমাদের প্রয়োজনটা হলো যে আমাদের সংক্রমণকে রোধ করতেই হবে, সেখানে কোনো কম্প্রোমাইজে কোনো জায়গা থাকবে না। আমরা যদি সংক্রমণ বেরিয়ে চলে, তাহলে তো মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে। আমরা কি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি? সেখানে আমাদের ধরেন সব দিকেই লিমিটেশন আছে, আমাদের চিকিৎসা সংকুলন রয়েছে। জনাব কামরুল হাসান স্যার, আপনি বলুন, যেখানে যে পর্যায়ে আমরা একটা মধ্য অবস্থায় চলে এসেছি, মে মাসের মাঝামাঝি দিকে চলে আসছি, সবচেয়ে প্রেডিক্ট করা হয়েছিল যে এই মাসটি আমাদের জন্য বিপজ্জনক, ঠিক সেই মুহূর্তেই কিন্তু সবকিছু খুলে দেওয়ার একটি প্রক্রিয়া নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখবার জন্য, যেটা সবাই বলবার চেষ্টা করেছেন। কিন্তু এই যে টানা হয়েছিল বা লবণ করার চেষ্টা করেছেন, যে ব্যবস্থাপনার ভিতরে একটি সংকট রয়ে গেছে, তো এই যদি চলতে থাকে তাহলে আমাদের পরিণতি কি হতে পারে, আপনি যদি সংক্ষেপে বলেন। এইখানে আপনার কথা রেশ ধরে এবং রেশ ধরে আমরা একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সরকার কি খুলে দিয়েছে না খুলে দিতে বাধ্য হয়েছে? এই জিনিসটা কিন্তু আমাদের আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আমরা কিন্তু শুরু থেকে সেটা নিয়ন্ত্রণ লক্ষ্য করি নাই। আমাদের পুলিশ বাহিনীর প্রতি আমাদের ব্যক্তিগতভাবে বা আমাদের দেশের মানুষের শ্রদ্ধা আছে। তাদেরকে যখন পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়েছে, তারা কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছে। এইখানে আমরা বুঝতে পারি নাই যে কেন হয় না, কারণ প্রথম দিকে কিন্তু লকডাউন ঘোষণা করা হলো। এই জায়গায় আমি ইশতেয়ারের সাথে একমত হয়ে আমি অনেক আলোচনায় আমরা সবাই করেছি যে বাংলাদেশে কেবল ছুটি বলা হয়েছে। ছুটি তো একটা মানে এটা একটা বিনোদনের অংশ বা একটা রিল্যাক্সেশনের অংশ। এই ছুটি শব্দটা বিশ্বের অন্য কোথাও ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয় না। এখানে আমি একটি কথা বলতে চাই, কোন উন্নত দেশে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের ঘরে আটকাতে রাখতে পারেনি। নিউ ইয়র্কে কারফিউ জারি করতে না, আমরা যে কাজটি করেছি, স্যার আপনি আমার কথা শুনুন, যে আমরা যে কাজটি করেছি, দোকান খুলে দিচ্ছি বা অন্যান্য, আমরা মসজিদ খুলে দিচ্ছি বা অন্যান্য সমস্ত কিছু খুলে দিচ্ছি, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো মানুষ বেরোতে চেষ্টা করছে, কিন্তু প্রাতিষ্ঠানিক বিষয়গুলি কিন্তু সেখানে বন্ধ আছে, কিন্তু আমাদের এখানে যেটি ঘটছে সেটি কি আপনি বলবেন? না, এখানে আমাদের কাছে মনে হয় যে বৈজ্ঞানিক ভিত্তি আমরা কোনোটা নেই নাই। কারণ হচ্ছে যে আমরা তো কোনো ফর্মুলায় যাচ্ছি না। আজ অব্দি আমি জানি না আপনার দ্বিমত করবেন কিনা, আমাদের যে নির্দেশনা বা স্বাস্থ্যবিধি বা আইন কোনোটাই কিন্তু আমরা মানছি না। এখানে ধরেন যে বিভিন্ন দেশ তারা জোন করেছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আমার রোগের সাথে মিলিয়ে আমার কিন্তু লকডাউন উজ্জ্বল প্রেক্ষাপট ডেভেলপ করতে, প্ল্যানটা ডেভেলপ করতে। এখানে আপনারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত আছি, হার্ড ইমিউনিটি কিন্তু কোথাও হার্ড ইমিউনিটি আমাদের ভাগ্য, হার্ড ইমিউনিটি ঝুঁকিটা নিয়েছিল সুইডেন। স্যার আপনি কি বলেন যে এর উপরই আমাদের শেষ পর্যন্ত নির্ভর করতে হবে সবকিছু ফেল করার পরে? এটাই কি? এটা মোটেই একমত না। কারণ হচ্ছে যে হার্ড ইমিউনিটি কখন হয়? হার্ড ইমিউনিটি কখন হয়? যখন 70 থেকে 80% দেশের মানুষ সংক্রমিত হবে, তখন তাদের মধ্যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা হলে সে পাশের লোককে সংক্রমিত করতে পারবে না। এই ঝুঁকিতে কোনো দেশ যায় নাই, শুধু সুইডেন গিয়েছিল। সুইডেন ডিজাস্টার হয়েছে। সো দ্যাট এই আমাদের ফেলে দিলে চলবে না। আমরা খুব পরিষ্কার একজন চিকিৎসার চলতেই হবে,
সেখানে আমরা যতটা সম্ভব আমাদের যতটুকু শক্তি আছে আমাদের সর্বোচ্চ শক্তিটা আমরা সেখানে প্রয়োগ করতে চাই। ধন্যবাদ। বেশি রুগী আমরা চিকিৎসার যে সীমাবদ্ধতা আমরা কিন্তু সেটা পারবো না। আমি আরো প্রাসঙ্গিক প্রশ্ন আছে সেগুলো আপনার কাছে আপনি বলুন যে আজকে পর্যন্ত যেটা আমরা দেখলাম অধিদপ্তরের প্রেস ব্রিফিং এ, সেটি 214 জন মারা গেছেন এবং সংক্রামিত তুমি আগেই উল্লেখ করেছি যেটি 13,770। কিন্তু একটি প্রশ্ন হচ্ছে যে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গত 4 দিনে অর্থাৎ 2 মে থেকে 5 মে পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল যে মোট মারা গেছে 13 জন, কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সেখানে 28 জন, সেখানে কোভিড ইউনিট আছে, 28 জন মারা গেছে। এই যে পরিসংখ্যানগত নানা রকম ভুল ভ্রান্তি সবকিছুর পরেও আপনি কি মৃত্যুর সংখ্যাটা নিয়ে আপনি কি বলবেন যে আসলে কি আমাদের এখানে মারা গেছে না আরো মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি আছে বা কি আছে যদি আপনি বলেন? একটা সংশয় তো রয়েছে, কারণ সারা দেশে প্রচুর মানুষ শ্বাসকষ্টজনিত রোগে, যেগুলোকে আমাদের এখানে বলা হচ্ছে করোনা উপসর্গে মারা যাচ্ছে। বাংলাদেশে যেন একটা নতুন রোগ মারা গেছে গত 24 ঘন্টায়। বাংলাদেশে যেন একটা নতুন রোগ, ঢাকা মেডিকেল কলেজ স্পেসিফিক সেটাই বলছি। ঢাকা মেডিকেলের যে চিত্র বলেছেন এরকম চিত্র বরিশাল মেডিকেলে আছে, এরকম চিত্র থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, ময়মনসিংহ মেডিকেলে আছে। অর্থাৎ বাংলাদেশে যেন একটা নতুন রোগ আবিষ্কৃত, যেটার নাম হলো করোনা উপসর্গ, করোনা হয়। সুতরাং এই উপসর্গের ডাটা তো কোথাও সংযুক্ত হচ্ছে না, ফলে এক ধরনের একটা সংশয় থেকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমরা যে স্বাস্থ্যবিধির কথা বলছি, যেটা রুহুল আমিনও বলছিলেন যে একটা স্যানিটাইজ বক্স থাকতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, থার্মাল চেক আপ করতে হবে ইত্যাদি। এইটা কিন্তু সত্যিকার অর্থে এটা একটা প্রসেস বটে, কিন্তু আমি নিশ্চিত ডাক্তার কামরুল এটা কিন্তু সুরক্ষা প্যাকেজ না। আসলে সুরক্ষা প্যাকেজের একটা বড় জায়গা হলো যে আমাদের যে বড় প্রবলেমটা, আমাদের মার্কেট গুলোতে স্পেস কিন্তু খুব কম, জায়গা কিন্তু খুব কম। সামনে এবং পিছনেও রাস্তা বলতে সরু গলির মধ্যে মার্কেট প্রচুর, দোকান প্রচুর, ফলে এখানে ডিস্টেন্স মেনটেন করে এটা করা কঠিন। তারপরে দোকানদারের সাথে যখন ওনারা বার্গেন করবে, বেশিরভাগ ক্ষেত্রে অসতর্ক ভাবে মাস্ক খুলবে, তখন ড্রপলেট ছড়াতে থাকবে। এইটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সুতরাং এখানে পাশের দেশ ভারতে, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি রেড, ইয়েলো এবং গ্রিন জোন, অর্থাৎ জোনিং সিস্টেম করে ভাইরাস মুক্ত অঞ্চল একটা একটা করে ঘোষণা করে সেখানে আপনি ইকোনমিক অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি শুরু করতে করেছে তারা। আমরা একবারও জোনিং সিস্টেমের চিন্তাও করলাম না, আমরা খালি বলছি স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই স্বাস্থ্যবিধিটা কি মানুষের কাছে ক্লিয়ার না। আজ পর্যন্ত সেলিম ওমরাও খান, আপনি নিজে এতদিন সাংবাদিকতা করেছেন, কমিউনিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কমিউনিকেশন আমাদের এখানে ক্লিয়ার হয়নি। আমরা লকডাউন বলিনি, ছুটি বলেছি, সুতরাং বিধিনিষেধ ক্লিয়ার হয়নি। আমরা কোয়ারেন্টাইন বলেছি, কোয়ারেন্টাইন কি জিনিস মানুষের কাছে পরিষ্কার হয়নি। আমরা মাস্ক বলেছি, সেই মাস্কে N95 হবে না KN95 হবে নাকি অন্য কি হবে, এই সমস্ত সাইন্টিফিক নাম দিতে গিয়ে কিছুই হয়নি। আপনি কোন জায়গায় যোগাযোগ স্থাপিত হয়নি, এইটা হলো সবচেয়ে বড় ব্যত্যয় ঘটেছে। আপনি সরাসরি বলতেন যে মুখে কাপড়ে পট্টি বেঁধে বেরোবেন, সেটা অনেক বেশি উপকার দিত মানুষকে। আপনি সোশ্যাল ডিস্টেন্স বলেছেন, হোয়াট ইজ দিস সোশ্যাল ডিস্টেন্স, এটা মানুষ বুঝেছে? একেবারেই যায়নি। আমি আবার আসবো রুহুল আমিন, আপনি বলুন যে যেটা বললেন যে ডিএমপির যে সার্কুলার দিয়েছে 14টি সার্কুলার, আপনি আগেই বলেছেন যে সরকার নির্দেশনা আমরা দিয়েছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কি আপনি মনে করেন যে এই বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব? একদিকে আমাদের মৃত্যুর ঝুঁকির ভিতরে আমরা আছি, অন্যদিকে জীবিকার জন্য আমাদের লড়তে হচ্ছে। এই দুয়ের মাঝখানে যে দোকান খোলা, প্রতিষ্ঠান খোলার, এর ভিতরে কিন্তু স্ট্র্যাটেজি আপনাকে বলতে চাই, বা আমি রুহুল আমিনকে বলতে চাই যে একটি গার্মেন্টসে কয়েকজন আক্রান্ত কিছু করে খবর আমরা জানতে পেরেছি। তবে এই যদি অবস্থা হয়, সেক্ষেত্রে আপনারা এই আইনগুলো, বিধিগুলো প্রণয়ন করতে পারবেন কি না, সে বিষয়ে আপনারা কতটুকু আশাবাদী? অথবা আরেকটি বলতে চাই যে উইনস্টন চার্চিল বলতেন যে ইফ ইউ হ্যাভ 1000 রেগুলেশনস ইউ ডিস্ট্রয় অল দ্য রেসপেক্ট ফর দ্য ল। অর্থাৎ এত ভুরি যে রেগুলেশনস গুলো হচ্ছে, আলটিমেটলি কিছুই হবে না, এমন কি ঘটতে যাবে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে ইশতিয়াক রেজা যেগুলি বলেছেন দ্বিমত পোষণ করার কিছু নেই, আমি সবগুলির সঙ্গেই এগ্রি করি। দোকান খোলার শর্ত হিসাবে ডিএমপি যেই নির্দেশনাটা দিয়েছে, আমি আগেই বলেছি দোকান খোলা রাখতে বলা কিন্তু ডিএমপির কাজ না, বা ডিএমপি সেটা বলেন না।
এটা যদি খোলা রাখতে হয় তাহলে মিনিমাম যেটা প্রতিপালন করতে হবে সেই নির্দেশনা, এটা আমি আগেও বলেছিলাম। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে স্টেট রেজার যেটা বলছেন যে শুধু ওই দোকানের সামনে এইগুলি রাখলেই হবে না, ভেতরের ডিস্টেন্স মেনটেন করার বিষয়টিও আছে, সেটিও আমি এগ্রি করি, এবং ডিএমপি নির্দেশনার ভিতরেও সেটিও আছে যে দোকানের ভেতরেও সেটি মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এখন করা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন যদি উঠেন তাহলে আমি বলবো সম্ভব না হলে দোকান খোলা রাখবে না, পরিষ্কার। কারণ নির্দেশনা অনুযায়ী সেফটি মেনটেন করেই দোকান খুলতে পারলে দোকান খুলতে বলা হয়েছে, আর যদি মেনটেন করা সম্ভব মনে না হয় তাহলে করবে না। অর্থাৎ স্ট্রিক্টলি আপনারা এটিকে প্রণয়ন করবেন বা ইমপ্লিমেন্ট করবেন এটাকে? জি জি, অবশ্যই অবশ্যই সেটি চেষ্টা করা হবে। তার আগে আরেকটা কথা বলি, আপনি যেটা বলেছেন প্রথমেই, সেটা হচ্ছে বিধি বিধান কে মেনটেন করবে বা কে ম্যানেজ করবে বা কে এটা প্রতিপালন হচ্ছে কিনা কে দেখবে। আসলে কোয়ারেন্টাইন অ্যাক্ট 2018 যেটার কথা বলা হয়েছে, সৈয়দ স্টেট রেজাও বলেছেন, এটা অনুযায়ী এইটা নির্দেশনা জারির ক্ষমতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেই অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। কিন্তু ওখানে আমি আগেই বলেছি যে আইনটি যেহেতু কগনিজেবল না, সরাসরি পুলিশের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ইস্তিয়াক রেজা যেটা বলেছেন, কাবুল সাহেবও বলেছেন, যে আমাদের দেশে আমরা কিন্তু লকডাউন করি নাই বা ওই শব্দটা ব্যবহার করছি না। যদি কারফিউ দেওয়া হতো তাহলে সেটা প্রতিপালনটা অনেক সহজ হতো, কিন্তু ছুটি যেটা দেওয়া হয়েছে এখানে ওরকম ওই বিধি কোয়ারেন্টাইন অ্যাক্টের ওটুকু ছাড়া সরাসরি আর জনসাধারণকে বাধ্য করার কিছু নেই, যে কারণে পুলিশ বা সেনাবাহিনী যেটা করছে, আমরা চেষ্টা করছি সকলকে বুঝিয়ে আইনটা প্রতিপালন করা, স্বাস্থ্যবিধি মেনে যাতে চলে সকলে, সেটাকে উদ্বুদ্ধ করতে। এবং সেজন্য অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি, আপনারা জানেন, মাইকিং করা, জনসাধারণের ভিতর মাস্ক বিতরণ করা, এমনকি খাবার পৌঁছে দেয়া, যারা ফোন করে যাদের সমস্যা আছে যে বাড়িতে লোক নাই খাবার পৌঁছে দিতে হবে, তাদেরকে পুলিশ এমনকি বাড়িতে খাবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো এইটা হলো পরোক্ষ মেজার বলতে পারেন। আর এই করোনা প্রতিরোধে সারা পৃথিবীতে আপনারাও জানেন দুটোই রুহুল আমিন, আপনি বলুন যে আইনগুলো কি একটি যে প্রয়োগ যে হলো না, দৃশ্যমান যে আমরা দেখলাম যে এত বড় একটি মহাদুর্যোগ চলছে, আপনি যে আইনের কথা বললেন 2018 সালের, এবং ইমপ্লিমেন্টিং অথরিটি আপনারাও এটি নিয়ে আপনারা যেটি করেছেন সেটি কোর্ট গঠন করেছেন, অর্থাৎ ভ্রাম্যমাণ কোর্টের মাধ্যমে করেছেন, কিন্তু এত বড় একটা যজ্ঞ চলছে, এত বড় একটা মহামারী চলছে, সেই ক্ষেত্রে আমরা তো দৃশ্যমান কোনো আইন প্রয়োগ করতে দেখলাম না। কারণটা কি? এখানে কি দুর্বলতা ছিল আইনের, যদি সংক্ষেপে বলেন। না, ওই যে আমি বললাম, যদি কারফিউ জারি করা হতো তাহলে প্রতিপালনটা অনেক সহজ হতো, কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, আর 2018 সালের সরকারের ভিতরে ছুটি ছুটি ভাব আর কি কাজ করেছে। হ্যাঁ, এবং 2018 সালের কোয়ারেন্টাইন অ্যাক্ট অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা জারি করেছে, এটি আসলে উপদেশমূলক মূলত। আর ওই যে সরাসরি যদি কেউ ইনফেক্টেড হয়ে সরাসরি অন্যকে ইনফেক্টেড করার ঝুঁকি বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, বাট সেটিও যেহেতু আমলযোগ্য নয়। আমি আগেই বলেছি, আপনি বলুন যে সেই কথাই বলেছিলাম যে এটা কি বেলেবল একটি আইন, সেখানে বলা হয়েছে 2 মাসের জেল, 25,000 টাকা জরিমানা। একটি লোক যেখানে শত শত মানুষকে সংক্রামিত করছে, মৃত্যু মুখে ফেলে দিচ্ছে, সেই মানুষটি কিভাবে 25,000 টাকা জরিমানা হয় কিংবা 2 মাসের জেল হয়, যেখানে একজন ব্যাংকের থেকে টাকা নিলে তার নন বেলেবল হয়, সেখানে এতগুলো হত্যার অভিযোগকারী কিভাবে 2 মাসের জেল এবং 25,000 টাকা জরিমানা হয়? বোধহয় কমিউনিকেশন একটু প্রবলেম হয়েছে। এখন শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো 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 হ্যাঁ, আমি যাচ্ছি। আমি এই প্রশ্ন নিয়ে আপনার আসবো। স্যার, আপনি বলুন যে যেখানে আমি একই প্রশ্ন করতে চাই যে আমাদের যেটা বলবার চেষ্টা করে, আমাদের সকলে বলবার চেষ্টা করলেন যে প্রথম থেকেই আমাদের এই বিষয়গুলো, যেমন কোয়ারেন্টাইন শব্দ মানুষের ব্যাখ্যা ছিল না, যখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেস কনফারেন্স করা হলো কোয়ারেন্টাইনে চলে যেতে হবে, এটা দুর্বোধ্য ব্যাপার মানুষের কাছে ছিল, এর কোনো ব্যাখ্যা ছিল না। তারপর N90 মাস্কের বিষয়টা ছিল না, তারপর আইসোলেশনের জটিল জটিল তথ্য এবং শব্দ প্রয়োগ সাধারণ মানুষের কাছে ছিল, যার ফলে এমন অবস্থা হয়েছে যে সেই এবং পরবর্তী যে বিধিগুলো প্রণয়ন করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে, সেগুলো কিন্তু আমি পর্যন্ত সমস্ত বিধি সম্পর্কে কিন্তু আমি ওয়াকিবহাল না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে মনে করেন যে এই সামগ্রিক মহাদুর্যোগকে এগুলোর ভিতর দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব বা আমরা একটি যৌক্তিক জায়গায় যেতে পারবো? আপনি কি বলবেন?
আমার কাছে মনে হয় যে আমাদের বারবার সীমাবদ্ধ নিয়েই কথা বলবো, সীমার মধ্যে মাথায় রেখে কথা বলবো। যে কোনো আইন তৈরি করার সময় বা আইন সে সময় একটা প্রধান আইন তৈরির চাইতে বড় যে সিস্টেমটা করা উচিত, যে আমার আইনের বাস্তবায়নটা কি করব, কিভাবে করব, এটাই কিন্তু প্রধান বিষয়। এবং সেখানে আমরা যেহেতু আমাদের একটা উন্নয়নের দিকে যাচ্ছি, এই বিষয়গুলো কখনোই বিবেচনা করা হয় না। যেদিন আমাদের স্বাস্থ্য মহাপরিচালক সে কঠোর একটা নির্দেশ দিলেন যে এরকম আইন না মানলে তাকে শাস্তি দিতে দেওয়া হবে, তা আমার তখনই বিষয় লেগেছে যে স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন কোন মেকানিজম নাই যে একটা মানুষ যদি আইন না মানে তাহলে তাকে শাস্তি দিতে পারবে। সেখানে আমার কাছে ওখানেই একটা সমন্বয়হীনতা মনে হচ্ছে। এই জিনিসটা তো আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে কথাটা বলতে হবে। স্যার, এখানে যে কমিটিটি করা হয়েছে সেই কমিটি কিন্তু পুলিশ বা অন্যান্য কিন্তু শৃঙ্খলা বাহিনী নেই। যে আইনটি করা হয়েছে এই আইনটিকে দ্রুত সংশোধন করা যেত না? অর্থাৎ তাদের পার্টিসিপেশনটা কই, ইমপ্লিমেন্টটা কে করবে? তারা তো বাধ্য না। এখানে ধরেন যে আইন সংশোধনের চাইতে হয় কি, এখানে আমাদের কোঅর্ডিনেশনটা মেইনলি, কারণ যে আইন আছে সে আইনের বাস্তবায়নের জন্য তো আমার আইন মন্ত্রণালয় আছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা তো একজন ডিজি যে এডিশনাল সেক্রেটারি, তার কথায় কিভাবে আইনগুলো কার্যকর হবে কিংবা অন্য এটা হবে না, এটা হবে না, এটা আমরা জানি, কারণ আমরা তো স্বাস্থ্য প্রশাসনের সাথে যুক্ত ছিলাম। এটা আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক সুন্দর সুন্দর আইন আছে। আমার কাছে মনে হয়েছে প্রথম দিকে আমি যেটা শুরুতে বলছিলাম যে আমাদের সমন্বয় জায়গাটা একদমই নাই। কারণ বিশ্ব স্বাস্থ্য প্রথমেই বলেছিল যে এই মহামারী রোধ কিন্তু কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় একা নয়, আন্তঃ মন্ত্রণালয় করতে হবে। সেখানে কতগুলি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সেই জায়গাটা দাঁড়ায় নাই। আরেকটা বিষয় আমি বলতে চাই, আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সেখানে তার সংক্রমণের আশঙ্কা আছে বা তার সংক্রমিত, এটা যেমন আছে, আবার 26 ধারায় আছে যে এই যে মহামারী, এর সাথে কনসার্ন কিন্তু গোটা দেশবাসী, একটি মানুষই কিন্তু বাইরে থাকে, তাদের কিন্তু আবার সমস্ত তথ্য জানার অধিকার আছে। তার একটা বিষয় আছে, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা যদি আমরা এস্টাবলিশ না করতে পারি সেখানে কিন্তু একটা গ্যাপ থেকে যায়। সে কারণে আমরা যেটা মনে করি যে আপনি দেখেন আমাদের মতো দরিদ্র দেশে সফলতা পেয়েছে, সেখানে কি করেছে, কঠোর আইন প্রয়োগ করেছে, পাশাপাশি মানবিক আচরণ করেছে। এখন মানুষ কেন বেরিয়ে আসে সেই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটেনশন দিয়েছেন যে মানুষের যে প্রয়োজনের কাছে প্রতিটা মানুষ হার মানেই, এটা বাস্তব সত্য। তার ঘরে খাবার নেই, তার বাচ্চা না খেয়েছে, সে তো ঘরে বসে থাকবে না। এবং যখন গায়ে আগুন লাগে সে কিন্তু আগুনের তত্ত্বটা বুঝতে না পারে। সেই কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের জনগণকে সম্পৃক্ত করে, যারা জনগণকে সম্পৃক্ত করে আইনগুলি বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তারাই কিন্তু সফল হয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের মতো দেশের, শুধু বাংলাদেশের নয়, আমাদের দুর্বলতা রয়েছে একটা মারাত্মক, যেটা আমাদের রুহুল আমিন সাহেব বলছিল, ওই প্রসঙ্গে আমি বলছি যে আমাদের কোনো সিস্টেমই মনিটরিং, সুপারভিশন এন্ড ফলো আপ নেই। আজকে ধরেন একটা আপনি মার্কেটে গেলেন, যে লোকটা আপনার একটা দোকানে গেল কয়েকজন, তারা ডিস্টেন্স মানছে কি মানছে না, কে দেখবে? এখানে তো এই জায়গাটা আমাদের মারাত্মক। আরেকটি প্রশ্ন, যে মানুষকে যে সবসময় পুলিশ দিয়ে, অর্থাৎ র্যাব দিয়ে, আর্মি দিয়ে সবসময় তাদেরকে তাড়িত করতে হবে, মানুষের চেতনার জায়গাটি কেন আসছে না? চেতনার জায়গাটা আমি ইস্তেকরাজের সাথে এই জায়গায় একমত। আমাদের আমি একটু শব্দ যুক্ত উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াটা আমাদের একদমই শুরু থেকে হয় না। কেন হচ্ছে না? উদ্বুদ্ধকরণের যে প্রক্রিয়াটা, যেমন এই যে শব্দগুলি আপনারা বলছেন, আমি এটা বহু টকশোতে বলেছি যে লকডাউন, হোম কোয়ারেন্টাইন, আবার কোয়ারেন্টাইনে বাংলা কি করেছে শুনেছেন তো, সঙ্গ নিরোধ। এটা তো ইংরেজিতে ঠিক, হ্যাঁ, সঙ্গ নিরোধ, এটা কি বোঝাবে? সেই কারণে এই জায়গাগুলি আমরা বারবার মিডিয়াকে বলেছি এবং স্বাস্থ্য মন্ত্রী বলেছি, এগুলি ব্যাখ্যা করে বলতে হবে এবং উপকারিতা, প্রয়োজনীয়তা দুটোই আমাদেরকে বোঝাতে হবে, তখনই না মানুষ আপনার এটিকে অনুসরণ করবে। সে কারণে আমার কাছে মনে হয় যে যা গেছে গেছে, সেখানে আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো সামনের দিকে রাস্তা নেই। কারণ আমাদের যদি রোগীর সংখ্যা বেড়ে যায়, আমাদের চিকিৎসার যে সুযোগ আছে, সম্বল আছে, সেটা কিন্তু কিন্তু আমরা এখনো সেই পরিকল্পনা করতে থাকবো যেখানে আমরা একটি চরম দুর্যোগের ভিতরে আছি, সেই পরিকল্পনা কি সবসময় চলমান হতে থাকবে? আমি আপনার কাছে আসবো। রুহুল আমিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যাঁ, এখন। আপনি বলে যে প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে আইনে একটি দিক আছে যে আমরা জানি যে একজন অপরাধী ব্যাংক থেকে যদি লোন নেয় সে নন ভেলেবল হয়ে থাকে, কিন্তু এই যে আইনটি আছে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি যদি কয়েক হাজার লোককে সংক্রমিত করে মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দেয় তাহলে তার শাস্তি হচ্ছে মাত্র 25,000 টাকা জরিমানা এবং দুই অর্থাৎ জরিমানা এবং 2 মাসের জেল, এবং অর্থাৎ সে বেল পেতে পারে। তাহলে এই আইন দিয়ে কি এমন একটি দুর্যোগ পরিস্থিতি কি মোকাবেলা যে করা যায়? আরেকটি দিক হচ্ছে যে আপনারা যখন প্রথম দিকে যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি যখন শক্তভাবে এই জিনিসগুলোকে পালন করার চেষ্টা করলো, মানুষ কিন্তু ঘরেই ঢুকেছিল প্রথম পর্যায়ে, পরবর্তী পর্যায়ে আপনাদের পক্ষ থেকে আসলো যে মানবিক আচরণ করতে হবে, কাউকে কিছু বলা যাবে না, বোঝাতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, জাতির বেঁচে থাকার প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠ মানুষ টিকবে কি টিকবে না, অর্থাৎ তার জীবন অর্থাৎ রক্ষা হবে কি হবে না সেই প্রশ্ন, সেখানে আপনারা সেই অবস্থায় কেন সরে গেলেন হঠাৎ করে, সেই প্রসঙ্গে যদি বলেন। দেখুন, এখানে দুটো ডিলেমার কথা আমি বলবো। একটা হলো করোনা মোকাবেলায় আপনারা জানেন সারা পৃথিবীতে দুটো পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে সবকিছু খোলা রেখে ব্যাপকভাবে টেস্ট করা, যেটা দক্ষিণ কোরিয়া, হংকং সহ আরো কিছু দেশ করেছে। আর দ্বিতীয়টি হচ্ছে সবকিছু বন্ধ করে দেয়া। এখন কথা হচ্ছে সরকার কোন দিকে যাবে, এটা একটা ডিলেমা। যদি আমরা প্রথমটা যেতে চাই, সবকিছু খোলা রাখা, তাহলে ওই ব্যাপকভাবে আমাদের টেস্টের দিকে যেতে হবে। সেই সক্ষমতা আমাদের আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। না হলে লকডাউন। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আবার আমাদের বড় ডিলেমা, আমাদের যে বিশাল অর্থনৈতিক লস সেটা বহন করার সামর্থ্য সরকারের আছে কিনা, এটা হচ্ছে একটা বিষয় আমি বললাম। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে আসলে আইন তো জনসাধারণের জন্য। এখন দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ, ধরুন আপনারা তো প্রতিদিন দেখতে পাচ্ছেন যে ব্যাপক হারে এই যে যখন লকডাউন কার্যকর করা হয়েছিল, যে ব্যাপক হারে জনসাধারণ রাস্তায় এসেছে, মিছিল করেছে তাদের কাজের অধিকার দেওয়ার জন্য, কাজের সুযোগ দেওয়ার জন্য। এই পরিস্থিতি আপনি কিভাবে সামাল দিবেন? আপনি কি শুধুমাত্র ডান্ডা পিটিয়ে এগুলি কন্ট্রোল করতে পারবেন? না, যে প্রথম দিকে যেটা হলো রুহুল আমিন, আপনি বলেন যে প্রথম দিকে যখন সেলিম, এক মিনিট, আপনি যে প্রশ্নটা রেখেছিলেন পুলিশের জন্য যে ডিলেমা, প্রথম দিকে যখন আইন বাস্তবায়ন করার কথা বলা হলো শক্তভাবে, তখন আইন প্রয়োগ করতে গিয়ে ন্যাচারালি যেখানে বাধা এসেছে বা আইন মান্য করতে চায়নি সংশ্লিষ্ট ব্যক্তি, তখন পুলিশ কিছু কিছু ক্ষেত্রে জোর প্রয়োগ করেছে বা এমনকি লাঠি চার্জ করেছে, ব্যাটন চার্জ করেছে। তখন এটা নিয়ে কিন্তু আবার ব্যাপক সমালোচনা হয়েছে যে পুলিশ এটা কেন করছে। তখন ন্যাচারালি এবং থিওরিটিক্যালি এটা তো আমরা করতে বলতেও পারি না, উপর থেকে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলো যে মানবিক আচরণ করে সবাইকে নির্দেশনা মানার চেষ্টা করাতে হবে বা বোঝাতে হবে, মোটিভেট করতে হবে। ফলে আমরা ওই অ্যাপ্রোচে চলে গিয়েছি ন্যাচারালি। এখন যে ব্যাপক হারে লোকজন বাইরে আসছে অসচেতন হয়ে, সচেতনতার অভাবের কারণে, এই ব্যাপক লোকজনকে আপনি কিভাবে আপনি কয়জনের বিরুদ্ধে প্রয়োগ করবেন? দ্যাটস অ্যানাদার কোশ্চেন। আপনি লাঠিচার্জ করে আইন প্রয়োগ করাতে পারবেন? আসলে এখন আমাদের যদি আপনি বলেন জনসাধারণের বৃহত্তর, যে আমি প্রথমে যে ডিলেমার কথা বিবেচনা বলেছি, দুটো ডিলেমা, সেই ডিলেমার ওইটাও এখানে একটা ডিসিশন নেওয়ার বিষয় আছে। আর দ্বিতীয় আরেকটা ডিসিশন নেওয়ার বিষয় আছে, সেটি হচ্ছে একটা ক্ষেত্রে আমি বলবো যে সমন্বয়ের কথা ডাক্তার কামরুল সাহেব যেটা বলেছেন, ইশতিয়াক রেজাও বলেছেন, আমিও স্বীকার করি যে আমাদের জাতীয় পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এটাতে আসলে করোনা প্রতিরোধ মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। এখানে সমন্বয়ের ক্ষেত্রে উন্নতির প্রচুর স্কোপ আছে, সমন্বয় বাড়ানোর প্রচুর, এখনো আছে এবং সেটা আরো আরো এফিশিয়েন্টলি এবং ফোরসাইটেডলি আমাদের সকলের চিন্তা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। যেটা আমাদের বলবার চেষ্টা করলেন যে প্রথম দিকে তারা বেশ এনফোর্স করছিলেন, শক্ত ছিলেন, তারা যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন সেখানে করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে আমরা দেখলাম চিৎকার করে উঠলো যে মানবিক আচরণ করতে হবে, নানা রকম তারা বুদ্ধিশুদ্ধ দেওয়া শুরু করলো এবং আলটিমেটলি সেই অবস্থা থেকে পুলিশ বেরিয়ে এলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বেরিয়ে এলো আমার এবং গোটা জাতির জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো। এদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে গণমাধ্যমে কিন্তু যেটি আছে যে বেশ কিছু ভুয়া তথ্য প্রচারের অভিযোগে, অর্থাৎ কোট আনকোট কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে এবং এটা বিশ্বব্যাপী হচ্ছে। এই প্রসঙ্গ নিয়ে আপনি যদি বলেন।
প্রথমে যেটা বলি, পুলিশের কাছে তো মানুষ মানবিক আচরণ প্রত্যাশা করবে, এটাই স্বাভাবিক, কারণ জনগণের করের টাকায় কিন্তু এই আইন যখন মৃত্যু প্রশ্ন আছে তখন মৃত্যু হোক আর যে কোনো প্রশ্নই হোক, পুলিশ নিশ্চয়ই কারোর প্রতি অমানবিক আচরণের কোনো লাইসেন্স তাকে দেওয়া হয়নি, এটা কোনো সার্ভিসেই বলা হয়নি। সুতরাং পুলিশ কারোর প্রতি কোনো অমানবিক আচরণ করতে পারে না, পুলিশ এনফোর্স করতে পারে, এনফোর্সমেন্টের নানা প্রসেস আছে। সুতরাং এখানে মানবিক অমানবিকের প্রশ্নটা না, কিন্তু এনফোর্সমেন্টের প্রশ্ন। এনফোর্সমেন্ট করতে গেলে ন্যায়সঙ্গত উপায়, পুলিশকে যেটা বলা হয়েছে ন্যায়সঙ্গত উপায়ে তাকে আইনি ক্ষমতা দেওয়া হয়েছে মানুষকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য। সেটা পুলিশ কি মেকানিজম ব্যবহার করবে সেটা তো পুলিশ ভালো জানে। আমি পুলিশের থেকে মনে করি যে, আমি তো শুরু থেকে যেটা আগেও বলেছি, আপনি তো কি ধরনের পদক্ষেপ নিয়েছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। আপনি যদি বলতেন লকডাউন, তাহলে মানুষ এক ধরনের আচরণ করতো, কিন্তু মানুষের আচরণ নির্ভর করে আপনি কি ধরনের সিস্টেম অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার উপরে। আপনি যখন ছুটি বলেছেন, মানুষ এক রকমের আচরণ করছে, আর পুলিশের মগজের মধ্যে লকডাউন, দুটা মেলে নাই। কিন্তু পুলিশের মনোজগতে ছিল লকডাউন, মানুষের মনোজগতে ঢুকেছে ছুটি, এই দুইটার মিলন ঘটে। কেউ সাজেক ভ্যালিও পর্যন্ত গিয়েছে, এই ছবি আমরা দেখেছি। সুতরাং এই মনোজগৎ, পুলিশের মনোজগৎ মানুষের মনোজগৎ মেলে নাই, এই মেলানোর দায়িত্ব ছিল রাষ্ট্রের। সেটা আমি পুলিশকেও দায়ী করব না, মানুষকে। মানুষ কিন্তু আমেরিকাতে দেখেন সি বিচে ভেঙে চলে গেছে, পরে সেখানে কারফিউ দিতে হয়েছে। সুতরাং সব জায়গায় মানুষ এই আচরণ গুলো করে, মানুষ নিয়ম মানতে চায় না। মানুষকে নিয়ম মানাতে আমেরিকাতে প্রতি বছর ৬,০০০ নতুন আইন করতে হয়। মানুষ সবসময় নিয়ম ভেঙে চলতে পছন্দ করে, এবং এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের একটা বড় ব্যত্যয় ঘটে গেছে। তারপরে পুলিশকে আমি ধন্যবাদ জানাই যে তারা নানা জায়গায় চেষ্টা করেছে, এবং তাদের ১৫০০ সদস্যের মতন আজকে আক্রান্ত হয়েছে, তাদের অনেকে মারা গেছে, এবং তারা প্রাণ থেকে শুরু করে যাবতীয় কাজ অনেক, আমি বলবো এবার পুলিশের একটা অন্যরকম ভাবমূর্তি জনতার সামনে উন্মোচিত হয়েছে, এবং এইটাকে সামনে পুলিশ কিভাবে নিয়ে যাবে সেটা হলো একটা প্রশ্ন। গুজবের কথা আপনি যেটা বলেছেন, গুজব প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে সঠিক সংবাদ। আপনি যদি সঠিক তথ্য প্রবাহ রাষ্ট্র থেকে আমাকে করতে দিতে পারেন, দেন, অনুমতি দেন, সেটাই হবে সবচেয়ে বড় গুজবের বিরুদ্ধে প্রতিরোধ। এবং আমি মনে করি বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সেই প্রচেষ্টাটা শুরু থেকে করে আসে, তারা কোনো ধরনের গুজব কিংবা কিছু করে। এখন সামাজিক মাধ্যমে নানা জনে নানা কথা লিখে, এগুলো একটা ফ্রি ওয়ার্ল্ড হয়ে গেছে, এখানে কোনো সেন্সর নাই, এখানে কোনো গেট কিপিং নাই, সম্পাদনা নাই, কিছু নাই, যে যেভাবে করছে মানুষের নানা ধরনের তথ্য দিয়ে যাচ্ছে। এটার জন্য সরকারের সাইবার ইউনিট, পুলিশের আছে, অন্যান্য সংস্থার আছে, তারা সেগুলো দেখবে। কিন্তু আমি যে ত্রাণ চুরির ঘটনা, এটা যদি গুজব হয় তাহলে আপনি কি করবেন? না, গুজবের কথা বলা হয়নি, এটা কিন্তু ব্যবস্থা। এটার অপরাধে সেলিম ওমরাও খান শুনতে হবে, এটার অপরাধে সাংবাদিককে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আপনি এটাকে কি বলবেন? এই নিউজ করার অপরাধে। তখন আসলে আপনার লড়াইয়ের জায়গাটা নৈতিকতা থাকে, সমস্যাটা হলো ওই জায়গাটায়। আমাকে আইনটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে, কারা কিভাবে প্রয়োগ করছে, এটা এই যে শাসক দলের কেউ কেউ, আপনি দেখেন ব্যবস্থা নিচ্ছে, সংবাদটা কি? রাষ্ট্র ত্রাণ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ত্রাণ চোর, চাল চোর, এদেরকে জেলে ঢোকাচ্ছে, এই নিউজ করার পরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাহলে সাংবাদিক তো রাষ্ট্রের ব্যবস্থার কথাটাই বলছি। সুতরাং এখানে অবাধ তথ্য প্রবাহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকদেরকে দায়িত্বশীল হতে হবে, মানুষকে দায়িত্বশীল হতে হবে। আবার রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা জনপ্রতিনিধি আছেন, তাদেরও কিন্তু অনেক বড় ভূমিকা রাখার জায়গা আছে এই জায়গাগুলোতে। আমরা দেখছি গ্রামে গঞ্জে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ হচ্ছে, আবার অনেক জনপ্রতিনিধি খুব ভালো কাজ করছে। প্রত্যেকটাই কিন্তু গণমাধ্যমে আছে। গুজবের ক্ষেত্রে বড় ভূমিকা সামাজিক মাধ্যমে। যে একটি আমরা খবর দেখতে পেয়েছি যে কারো বিরুদ্ধে কোনো কিছু অর্থাৎ প্রচার করলে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে, এই প্রসঙ্গে যদি আপনি গণমাধ্যমের একজন, এগুলো আমার কাছে মনে হয় এক ধরনের ইমিউনিটি দেওয়ার চেষ্টা কোনো মানুষকে, মানুষ কারো বিরুদ্ধে, সেটা গুরুত্বপূর্ণ পদে যিনি বহাল আছেন, সাধারণত যেটা হয় যিনি ইনকামবেন্ট, আচ্ছা ইনকামবেন্ট এবং এন্টি ইনকামবেন্ট, যিনি ক্ষমতায় আছেন, যেমন রুহুল আমিন এখানে একজন ডিআইজি আছেন, তার অনেক দোষ সহজে যত ধরা পড়বে, আরেকজনেরটা কিন্তু অত সহজে মানুষ গণ্য করবে না, কারণ তার কাছে এক্সপেকটেশন বেশি, প্রত্যাশা বেশি। ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করেছি যে আমি আসলে আলোচনাটা অনেক বড় হলে ভালো হতো আর কি। আমি এই পর্যায়ে রুহুল আমিনের কাছে যে আমি ডক্টর কামরুল হাসানের কাছে যাব। আপনি বলুন যে আমরা এই মুহূর্তে যে অবস্থা চলছে সারা বাংলাদেশে, গ্রামে গঞ্জে মানুষের ভিড়, বাজারে মানুষের ভিড়, সমস্ত কিছু কিন্তু আপনাদের
এতগুলো আপনাদের 2 লক্ষ বাহিনী, এগুলোকে নিয়ন্ত্রণ করা যদিও খুব দুঃসাধ্য একটি কাজ, এবং যেটি সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি হতে যাচ্ছে বা আপনারা কি করতে পারবেন এই দেশের মানুষের জন্য, কি করতে পারবেন, কতটুকু করতে পারবেন? ধন্যবাদ। আমি একটু আশার বাণী দিয়ে শেষ করব, কারণ ওই যে একটা কথা আছে, ইটস অনলি ইন আওয়ার ডার্কেস্ট আওয়ার্স দ্যাট উই মে ডিসকভার আওয়ার ইনার লাইট। কারণ সামনে সময় যত কঠিন হবে, আমি আশা করি বাংলাদেশ পুলিশ সেটা করছে, আমরা সকলেই আমাদের নিজস্ব শক্তিকে আবিষ্কার করব এবং সেই শক্তি দিয়ে সবাই মিলে এটাই প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ব, তাহলেই এটা হবে। কারণ এই 16 কোটি বা 18 কোটি মানুষের এই বাংলাদেশ, যেটা আমাদের দেশ, সেই দেশের এই 18 কোটি মানুষের সবার সচেতনতা এবং একতাবদ্ধ হওয়া ছাড়া এই মহামারী প্রতিরোধ করা আসলে সম্ভব না। আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল নাগরিককে, সুনাগরিককে অনুরোধ করব, আসুন সকলেই সচেতন হই, নিজে সতর্ক হই, নিজের পরিবারকে সতর্ক করি এবং নিজেরা সতর্ক হওয়ার মাধ্যমে নিজের পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখি। এই আমরা সকলে প্রচেষ্টা না করলে, শুধুমাত্র বলপূর্বক আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে, আমাদের মাধ্যমে এটা সম্ভব না, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এটা। কারণ আপনারা জানেন, পুলিশ ঘটনার শুরু থেকেই ফ্রন্টলাইনে কাজ করছে নানাভাবে, অনেকভাবে আপনারা আলোচনা করেছেন, এবং করতে গিয়ে আজ পর্যন্ত 1523 জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন, 6 জন আমাদের সহকর্মী মৃত্যুবরণ করেছেন। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজ আমরা করে যাব, সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। আপনি 10 সেকেন্ডে বলুন, এরপরে আমি অধ্যাপক কামরুল হাসানের কাছে, আপনি 10 সেকেন্ডে বলুন যে এই যে অবস্থা বিরাজ করছে, আমরা কিন্তু অনেকেই শঙ্কিত, জীবন মৃত্যু নিয়ে অনেক শঙ্কিত, আসলে আমাদের কি অবস্থা অপেক্ষা করছে? আমার কাছে মনে হচ্ছে মে জুন এই 2 মাস, 1.5 মাস, আমরা তো 15 তারিখে প্রায় কাছাকাছি চলে এসেছি, এই 1 মাস 20 দিন খুব গুরুত্বপূর্ণ। এখন খুব পরিকল্পনা করে, খুব সুচিন্তিত ভাবে, অর্থাৎ প্রয়োজনে শক্তভাবে আইন প্রয়োগ করতে হবে, আপনি এটি বলতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি বলুন যে আমরা আসলে, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন উপাচার্য ছিলেন সাবেক, আপনি বলুন যে আমরা কোন পর্যায়ে আছি, কি অপেক্ষা করছে আমাদের জন্য, বা এ থেকে কি হতে পারে আমাদের, আপনি যদি সংক্ষেপে। আমাদের এই গত 4-5 মাসে কোন দেশ বা কোন তথ্যই কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারে না যে আমরা কোথায় যাব, কারণ গোটা বিশ্বে এখন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে, মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। তা আমি রুহুল আমিন সাহেবের সাথে একমত হয়ে বলতে চাই যে সরকার একা, রাষ্ট্র একা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। সেখানে রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে সকলের সাথে সমন্বয় করা, একইভাবে আমাদের সামাজিক শক্তি, জনগণ, কারণ কেউ এই ঝুঁকির বাইরে নয়, সকলেরই দায়িত্ব রয়েছে তার অবস্থান থেকে এখানে নিজেকে রক্ষা করা। অনেক কিছুই তো বলা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, অধিদপ্তরের পক্ষ থেকে, কিন্তু কেউ কোনো কিছু মানছে না। একটা গা ছাড়া বা গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ ঘোরাফেরা করছে, কোনো কিছুই তাদের গায়ে ঢুকছে না। সেক্ষেত্রে কি হবে? আমরা কি আমাদের কেউ মানছে না, এটা কিন্তু কেউ মানছে না, অনেকেই মানছে। আপনি দেখেন আপনাদের মিডিয়া হাউস গুলো, আমাদের সমাজের অবস্থাটা দেখেন না, সেখানে কেউ মানছে না তা নয়। এমনও তথ্য আছে আমার কাছে যে গ্রামে গ্রামে তরুণরা সংগঠিত হয়ে তারা কিন্তু লকডাউন বাস্তবায়ন করছে। ঘটনা আর কি। তো সেই জায়গায় আমাদের গাড়ি নিয়ে যান কোথাও, দেখতে পাবেন যে কি অবস্থাটা চলছে। সে তো আছেই, কারণ এই অবস্থা কিন্তু আপনার 7 দিন আগে ছিল না। এই অবস্থা কিন্তু দিনে দিনে যত আমরা লুজ করে দিচ্ছি ততই কিন্তু বাড়ছে। সে কারণে আমাদের কোনো ক্রমেই স্বাস্থ্যবিধি কে দুর্বল করা যাবে না। পাশাপাশি আমাদের অর্থনীতির চাকা যতটা সম্ভব চালু রাখতে হবে, কিন্তু সেখানে প্রত্যেকটা জায়গাতেই আমাদের স্বাস্থ্য বা বিধিটা কঠোরভাবে, মানবিকভাবে বাস্তবায়ন করতে হবে। সেটা আমরা সবাই মিলে করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর কামরুল হাসান খান, ধন্যবাদ ইস্তেক রেজা, ধন্যবাদ এস.এম. রুহুল আমিন সময় দেওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই অনুষ্ঠানটি। সপ্তাহের শনি, রবি, সোম, মঙ্গলবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।